This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 2018 সালে যে ডিভিশন বেঞ্চ প্রথম এই রায়টা দিয়েছিল ডিএ মামলাতে, সেটাতে আমি প্রিজাইডিং জাজ ছিলাম। এখন তখন আদালত যেটা দেখেছিল সেটা হচ্ছে যে কোনো পে কমিশন কোনো রকম পরামর্শ রাজ্য সরকারকে দিতে পারে মাইনে সংক্রান্ত অথবা ডিএ সংক্রান্ত, সেটার গ্রহণযোগ্যতা নির্ভর করছে রাজ্য সরকারের ওপরে, তাঁরা সেটা গ্রহণ করবেন কি না। কিন্তু তখন আদালত দেখেছিল যে 2009 সালে একটা নোটিফিকেশন বলে পে কমিশনের যে পরামর্শ ছিল সেটাকে রাজ্য সরকার গ্রহণ করে নিয়েছিল, এবং এটা যদি রাজ্য সরকার গ্রহণ করে নেয় তখন কিন্তু এটা বাইন্ডিং হয়ে যায়। কাজেই বাইন্ডিং হয়ে গেছে বলে এই রায় দেওয়া হয়েছিল। এখন সেই রায় সুপ্রিম কোর্টে, তো তার পরবর্তীকালে আরেকটি রায় হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে, এবং সুপ্রিম কোর্টে বিচারাধীন। কাজেই সুপ্রিম কোর্ট যেটা বুঝবেন যে ন্যায়সঙ্গত সেই জাজমেন্ট আসবে। সেই সময় কি প্রশ্নটি ছিল, মানে যখন আপনি 2018 সালে যখন রায় দিয়েছিলেন তখন কি বলা হয়েছিল রাজ্যের তরফে যে এটা রাজ্যের দায়িত্ব নয় বা রাজ্য বাধ্য নয় এই টাকা দিতে, কিন্তু রাজ্য অনুদান হিসেবে বা দিতে পারে, মানে যেটা এখন দাবি করা হচ্ছে, তখনই কি এই দাবি করা হয়েছিল রাজ্যের তরফে? আমি প্রথমেই বলছি যে এটা কিন্তু এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন, চূড়ান্ত রায় আসেনি। কাজেই এই সম্বন্ধে বলার সুযোগটা খুব কম। যেটা বলা যায় সেটা হচ্ছে আদালত দেখেছিল যে ঠিকই কথা, এটা রাজ্যের পক্ষে বাধ্যতামূলক নয়, কিন্তু একবার যদি রাজ্য নোটিফিকেশন বলে এই পরামর্শ পে কমিশনের মেনে নেয়, গ্রহণ করে নেয়, তখন কিন্তু এটা রাজ্য সরকারের ওপরে বাইন্ডিং হয়ে যায়। এবং 2009 সালের একটা নোটিফিকেশন বলে তদনীন্তন রাজ্য সরকার পে কমিশনের যে পরামর্শ সেটাকে মেনে নিয়েছিল। আরেকটি জায়গা তখন আদালতের সামনে এসেছিল, সেটা হচ্ছে যে রাজ্য সরকার কর্মচারীদের এক অংশ চেন্নাইতে যে ইউথ হোস্টেল রয়েছে সেখানে এবং দিল্লিতে যে বঙ্গভবন রয়েছে তাদের কর্মচারীদের কিন্তু এই হারে ডিয়ারনেস অ্যালাউন্স দেওয়া হচ্ছিল। রাজ্য সরকার যে নোটিফিকেশন করেছিলেন তার বলে সেটা দেওয়া হচ্ছিল। কাজেই সেটাও একটা ডিসক্রিমিনেশন হয়ে গেছিলো, এটা আদালতের সামনে এসেছিল। এই সমস্ত জিনিসগুলো বিচার করে কলকাতা হাইকোর্টের রায়টা হয়েছিল। এখন সুপ্রিম কোর্টের কাছে চূড়ান্ত বিচারের জন্য রয়েছে। দেখা যাবে, এর পরেও তো আরেকটা রায় হয়েছিল 22 সালে, এগুলো সব রয়েছে সুপ্রিম কোর্টের কাছে। ইতিহাসটাও তখন কলকাতা হাইকোর্ট লিখেছিল যে এই যে ডিয়ারনেস অ্যালাউন্সের ইতিহাসটা হচ্ছে, এটা শুরু হয় দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের পর, এবং এটাকে প্রথমে বলা হতো ফুড অ্যালাউন্স, এবং এটা চালু হয়েছিল এই ভারতবর্ষ, শিলং, এই নির্দিষ্ট কয়েকটা যে জায়গা ছিল ব্রিটিশ অধ্যুষিত সেইখানে চালু হয়েছিল। তখন মুদ্রাস্ফীতি শুরু হয় এবং মাইনেতে রাজ্য কর্মচারীদের বা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তখন ক্রয় ক্ষমতাটা কমে গেছিল মূল্যবৃদ্ধির ফলে। এই মূল্যবৃদ্ধির সাথে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতাকে মিলিয়ে দেওয়ার জন্যে তখন ফুড অ্যালাউন্স বলা হতো, এটা দেওয়া হতো, এবং বিভিন্ন শিল্পক্ষেত্রেও এটা দেওয়া হতো। পরবর্তীকালে এই ফুড অ্যালাউন্সকে বলা হলো ডিয়ারনেস অ্যালাউন্স। আপনি 2018 সালে আপনার ডিভিশন বেঞ্চ যে রায়টা দিয়েছিল তার বিরুদ্ধে কি সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য? না, যে রায়টা 2018 সালে হয়েছিল সেখানে এই প্রিন্সিপালটা, নীতিটা ঠিক করে দিয়ে হাইকোর্ট বলেছিল যে এর যে ক্যালকুলেশন এটা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল করে দেবে। এবার স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল যখন এটার ক্যালকুলেশন করে দেন, আমার যতদূর মনে হচ্ছে তখন চেয়ারম্যান ছিলেন রঞ্জিত কুমার বাগ, তিনি যখন ক্যালকুলেশন করে রায় দেন তখন সেই রায়টাকে আবার এসে রাজ্য সরকার পরবর্তীকালে চ্যালেঞ্জ করে, এবং 2022 সালে হাইকোর্টের আরেকটি ডিভিশন বেঞ্চ ওই একই নীতির ওপরে নির্ভর করে আরেকটি রায় দেয়। মানে আপনারা যে ডিভিশন রায় দিয়েছিলেন সেটাকে খারিজ করা হয়নি?
সেটা তো তখন চ্যালেঞ্জ হয়নি। পরবর্তীকালে 2022 সালের রায়টা যখন সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হলো, তখন 2018 সালের রায়টা কী অবস্থায় রইল সেটা তো আমি নথি দেখিনি, আমি বলতে পারবো না। এখন দুটো জিনিস রয়েছে, রাজ্যের অর্থনৈতিক ক্ষমতা, আর আরেক দিকে হচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীরা রয়েছেন তাদের ক্রয় ক্ষমতা মুদ্রাস্ফীতির সাথে বৃদ্ধি করতে হবে। সেই জন্যেই ডিআরএস অ্যালাউন্সের জন্ম, আমি বললাম। সেক্ষেত্রে এখন মামলা বিচারাধীন সুপ্রিম কোর্টের, তারা বলবেন যে কতটা বাধ্যতামূলক আর কতটা বাধ্যতামূলক নয়। আজকে যে রায়টা, আজকে যে 25% দেওয়ার রায়টা যেটা দিতে বলেছে, এইটা কি আপনার মনে হয় যে রাজ্য সরকার মানতে পারবে? সেটা রাজ্য সরকারের অর্থনৈতিক অবস্থা এখন কীরকম, যে অর্থনীতিবিদরা এটা চর্চা করেন তারা বলতে পারবেন। তবে একটা কথা বলতে পারি, এটা অন্তর্বর্তীকালীন নির্দেশ। কোনো আদালত তখনই অন্তর্বর্তীকালীন নির্দেশে টাকা দেওয়ার কথা বলে যখন দেখা যায়, আমাদের আইনের ভাষায় বলে প্রাইমা ফেসি খুব স্ট্রং কেস রয়েছে, তখনই কিন্তু অন্তর্বর্তীকালীন এই ধরনের নির্দেশ দেওয়া হয়ে থাকে। তার মানে কেসটা গুরুত্ব বা প্রাধান্য দুটোই বুঝেছে আদালত, সেই জন্যই এটা অন্তর্বর্তীকালীন নির্দেশ দিল বলে আপনার মনে হচ্ছে? নিশ্চয়ই।